আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার অনলাইন ক্লাস প্রেজেন্টেড বাই শাইন এডুকেশন ফ্যামিলি। আজকে আমাদের পাঠদানের বিষয় হলো পাংচুয়েশন মার্কস। পাংচুয়েশনটা আসলে কি? পাংচুয়েশনের বাংলাটা হলো বিরাম চিহ্ন। এটার আবার সমার্থক শব্দ আছে। এটাকে আমরা বলতে পারি জ্যোতি চিহ্ন, এটাকে আমরা বলতে পারি ছেদ চিহ্ন। সো পাংচুয়েশনটা হলো এটা আমাদের মনের ভাবটা ভালোভাবে প্রকাশ করার জন্য, ভাষাতে প্রকাশ করার জন্য আমরা সেন্টেন্সে বা বাক্যের মাঝে বা শেষে কিছু মার্ক ব্যবহার করে থাকি আমাদের ভাষাটা ভালোভাবে উপস্থাপন করার জন্য। সেগুলো হলো কি? মূলত বিরাম চিহ্ন বা ছাদ চিহ্ন। তো বিরাম চিহ্ন আমাদের তোমরা বইয়ে পেয়েছো, অনেকগুলো আছে। আমরা একটা একটা করে আলোচনা করার চেষ্টা করবো আজকে। আর এটা কোথায় বসে, কিভাবে বসে, সেগুলা ফাইন্ড আউট করার চেষ্টা করবো। তাহলে স্টার্ট করা যাক। দেখো, আমরা প্রথমে এখানে লিখেছি দ্য ইউজেস অফ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস। এই যে ফুল স্টপটা, সেটা পাংচুয়েশন মার্কসের মধ্যে আমরা করব। সো তোমরা একটু খেয়াল করো সবাই। ফুল স্টপটা আজকে দেখো, এখানে ফুল স্টপ সম্পর্কে যেটা বলছি আমরা, যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ অথবা অবজেক্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। তা আমরা জানি, সেন্টেন্স পড়ার সময় আমরা পড়েছি যে অ্যাসার্টিভ সেন্টেন্স কি, ইম্পারেটিভ সেন্টেন্স কি, অবজেক্টিভ সেন্টেন্স কি। এই সেন্টেন্সগুলো শেষে আমরা কি বসাবো? ফুল স্টপ বসাবো। আর আমরা এটা বাংলায় বলি দাড়ি বসাবো। যাই হোক, আমরা বাংলায় বলবো না, আমরা বলতেছি ইংলিশে যা ফুল স্টপ। তো দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সবুজ ইজ আ গুড বয়। এটা কোন ধরনের সেন্টেন্স? অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক একটি বাক্য। তাহলে এরপরে আমরা যেহেতু ইংলিশে লিখেছি, সেটা হলো কি? ফুল স্টপ। যদি বাংলায় লিখতাম যে সবুজ একজন ভালো ছেলে, তাহলে একটা দাড়ি বসাতাম। ওকে, তাহলে কাম টু দ্য হোয়াইট বোর্ড। এখানে যে কাম টু দ্য হোয়াইট বোর্ড, এই সেন্টেন্সটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ ভার্ব দিয়ে শুরু হয়েছে। তো এটার পরে কিন্তু আমরা বলেছি যে ইম্পারেটিভ সেন্টেন্সের পরে কি বসবে? ফুল স্টপ বসবে। ওকে, তারপরে মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং, এটা একটা অবজেক্টিভ সেন্টেন্স, প্রার্থনা সূচক সেন্টেন্স। তাহলে এটা এরপরে আমরা কিন্তু কি বসাবো? ফুল স্টপ বসাবো। তারপরে একটু খেয়াল করো, এখানে আমরা শব্দ সংক্ষেপীকরণের সময় আমরা কিছু শব্দ আছে না, এরকম অ্যাব্রিভিয়েশন, যেগুলার ফুল মিনিং হয়, এগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা কি বসাবো? ফুল স্টপ বসাবো। যেমন বিএসসি, ব্যাচেলর অফ সায়েন্স, তাহলে বিএসসি, এটার মধ্যে কিন্তু বি এর পর একটা ফুল স্টপ বসিয়েছি। এমএসসি, মাস্টার অফ সায়েন্স। তার ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, তাহলে এখানেও কিন্তু ফুল স্টপ বসিয়েছি। 300 বিসি, তার মানে বিসি, এটার মধ্যেও কিন্তু আমরা ফুল স্টপ বসিয়েছি। তারপরে ইটিসি বলতে ইত্যাদি বা আরো থাকতে পারে, এরকম আমরা এখানে ফুল স্টপ বসিয়েছি। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে চলে যাই। এখানে আমরা যদি খেয়াল করি, থাকবে কি আমাদের? কমা। ওকে, তাহলে কমার ব্যবহারটা কিভাবে হবে? হ্যাঁ, সেটা আমরা একটু দিই। সমজাতীয়, একটু খেয়াল করবে সবাই, ওয়ার্ডগুলো আমরা কি বলছি। সমজাতীয় 3 বা ততোধিক ওয়ার্ড বা ফ্রেজ যদি পাশাপাশি বসে এবং শেষ দুটি শব্দ বা শব্দগুচ্ছ এন দ্বারা যুক্ত হয় এবং তার আগের শব্দগুচ্ছকে আলাদা করতে কমা বসে। আমরা যদি সেন্টেন্সটা একটু খেয়াল করি, হাসান, আবিদ, জামাল অ্যান্ড মিথুন, এখানে কিন্তু অনেকগুলো নাউন আসছে। এটা কিন্তু সমজাতীয় ওয়ার্ড, সবগুলো নাউন। তারপরে দেখো, আর গোয়িং টু স্কুল, আমরা কিন্তু এখানে বলছি এন দ্বারা যুক্ত হয়, যে এন দ্বারা কিন্তু সমজাতীয় ওয়ার্ডগুলোকে যুক্ত করা হয়েছে। এবং এর আগে যেগুলো আছে, এই যে ওয়ার্ডগুলা, শব্দগুচ্ছগুলা, এগুলোকে কিন্তু আলাদা আলাদা করতে আমরা কি ব্যবহার করেছি? কমার ব্যবহার করেছি। হাসান, আবিদ, এই দুটোর মধ্যে কমা ব্যবহার করেছি। জামাল অ্যান্ড মিথুনকে অ্যান্ড দিয়ে যুক্ত করেছে। তার মানে হাসান, আবিদ, জামাল অ্যান্ড মিথুন, মানে হাসান, আবিদ, জামাল এবং মিথুন। ঠিক আছে, আর গোয়িং টু স্কুল, স্কুলে যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা কমার ব্যবহার করব। তারপরে কমাতে আরো ব্যবহারের জন্য আমরা যেগুলো পাই, সেগুলো হলো বাক্যে এন দ্বারা যুক্ত প্রত্যেক শব্দগুচ্ছকে বিচ্ছিন্ন করতে কমা বসে। যেমন হাই অ্যান্ড লো, রিচ অ্যান্ড পোর, ওয়াইজ অ্যান্ড ফলিস, তারপরে অল মাস্ট ডাই। তার মানে কি? উঁচু নিচু, মানে উচ্চ শ্রেণী, নিচু শ্রেণী, ধনী, গরিব, জ্ঞানী এবং বোকা, সবাইকে কি করতে হবে? মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মাত্র অবশ্যই মরতে হবে। ওকে, তাহলে এই যে হাই অ্যান্ড লো, রিচ অ্যান্ড পোর, এই শব্দগুচ্ছগুলোকে এন দ্বারা যুক্ত করা হয়েছে। এই সবগুলাকে আলাদা আলাদা করার জন্য আমরা কি ব্যবহার করেছি? কমা ব্যবহার করেছি। তারপর দেখো, এখানে আছে কেইজন অ্যাপ্রিসিয়েশন, এর পূর্বে এবং পরে আমরা কি বসাবো? কমা বসাবো। তাহলে মিস্টার আনোয়ার হোসেন আসলাম, প্রিন্সিপাল অফ শাহিন
কলেজ। তার মানে এই প্রিন্সিপাল অফ শাহিন কলেজ এবং মিস্টার আনোয়ার হোসেন আসলাম, এইটার অ্যাপোজিশন হলো এটা। সো অ্যাপোজিশনের আগে এবং পরে দুইটাতেই বলছি, আগে এবং পরে আমরা কমার ব্যবহারটা নিশ্চিত করলাম, ইজ অ্যান অনেস্ট ম্যান। ঠিক আছে, তারপরে যদি আমরা যাই কমাতে ভোকেটিভ কেস, ভোকেটিভটা এটা হলো কি মানে সম্বোধন সূচক। সম্বোধন বলতে কারো নাম ধরে ডাকলে, আমরা এই এক্সাম্পলে আসলে বুঝতে পারবো। ভোকেটিভ কেস কোনো সেন্টেন্সের শুরুতে থাকলে, তারপরে এবং মধ্যে থাকলে উভয় পাশে এবং শেষে থাকলে তার পূর্বে কমা ব্যবহার করব। যেমন রাশেদ কাম হিয়ার, রাশেদ কাম হিয়ার, রাশেদকে ডাক দিলাম মানে নাম ধরে ডাক দেওয়া। যেমন রাশেদ, রাশেদ বলে নাম ধরে ডাক দিলাম, কাম হিয়ার এখানে আসো। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে ভোকেটিভ কেস সেন্টেন্সের শুরুতে থাকলে তারপরে, তাহলে ভোকেটিভ কেসটা এখানে কোথায় আছে? যারা নাম ধরে ডাক দিলাম শুরুতে আছে, তাহলে তারপরে আমরা কমার ব্যবহারটা ব্যবহার করেছি। তারপর টেল মি মাই ডিয়ার ফ্রেন্ড হাউ ক্যান আই হেল্প ইউ, টেল মি মাই ডিয়ার ফ্রেন্ড হাউ ক্যান আই হেল্প ইউ। এবার বলছে যে যদি ভোকেটিভটা মধ্যে থাকে তাহলে এটা পরে এবং আগে দুইটাতে কি বসবে? কমা বসবে। তাহলে ভোকেটিভটা এখানে কোথায় আছে? মাই ডিয়ার ফ্রেন্ড, এই যে বন্ধু বলে সম্বোধন করলো, তো মাই ডিয়ার ফ্রেন্ডটা হলো এখানে ভোকেটিভ। তাহলে এর আগেও আমরা কমা বসাবো, এর পরেও কমা বসাবো। তারপরে সলভ দ্য প্রবলেম জামাল, তাহলে এটা এখানে কোথায় আছে? ভোকেটিভটা শেষে আছে, তাহলে শেষে থাকলে আগে আমরা কমার ব্যবহারটা নিশ্চিত করব। তারপরে কমার ব্যবহারে যদি আমরা যাই আরো পাবো নমিনেটেড অ্যাবসোলিউট যুক্ত ক্লজের পরে। দ্য সান হ্যাভিং সেট উই রিটার্ন হোম, বাক্যের মধ্যে উদ্ধৃতি চিহ্ন থাকলে তার পূর্বে কমা বসে। আচ্ছা, এটা পরে যাচ্ছি নমিনেটিভ অ্যাবসোলিউট যুক্ত ক্লজের পরে। তাহলে দেখো দ্য সান হ্যাভিং সেট উই রিটার্ন হোম, তাহলে এইটা এই ক্লজটার পরে কিন্তু আমরা এখানে কমা বসিয়েছি। তারপরে দেখো বাক্যের মধ্যে উদ্ধৃতি চিহ্ন থাকলে তার পূর্বে কমা বসে। তা উদ্ধৃতি চিহ্নটা একটু খেয়াল করো। ফাদার সেড টু হিম, ফাদার সেড টু হিম গো টু স্কুল নাও, গো টু স্কুল নাও। তাহলে এখানে উদ্ধৃতি চিহ্নটা কোথায় আছে? এখানে। তাহলে উদ্ধৃতি চিহ্নের আগে, এগুলো আমরা সাধারণত পেয়ে থাকি নেরেশনে পেয়ে থাকি। তাহলে এই উদ্ধৃতি চিহ্নের আগে কি বসাবো? আমরা কমা বসাবো। তারপরে কমাতে যদি আরো দেখি, যদি শর্তযুক্ত অ্যাডভার্বিয়াল ক্লজ বাক্যের প্রথমে বসে তাহলে ওই অ্যাডভার্বিয়াল ক্লজের পরে কমা বসে। তো অ্যাডভার্বিয়াল ক্লজ, তাহলে ক্লজ সম্পর্কে যে আমরা যদি ক্লাস পাই তাহলে ক্লজ সম্পর্কে আমরা আরো ডিটেলস আলোচনা করবো ইনশাল্লাহ। যেমন ইফ ইট রেইনস আই শ্যাল নট গো আউট, ইফ ইট রেইনস আই শ্যাল নট গো আউট। তাহলে এখানে বলছে কি অ্যাডভার্বিয়াল ক্লজের বাক্যের প্রথমে বসে, তাহলে ওই অ্যাডভার্বিয়াল ক্লজের পরে কমা বসে। তাহলে অ্যাডভার্বিয়াল ক্লজটা দেখো এখানে ইফ ইট রেইনস, তাহলে এটা কিন্তু বাক্যের প্রথমে বসছে, তাহলে আমরা এরপরে কি বসাবো? কমা বসাবো। তারপরে ইন্ট্রোডাক্টরি ইয়েস বা নোকে মূল বাক্য থেকে পৃথক করার জন্য কমা বসে। তাহলে ইয়েস নো এর জন্য এটাকে পৃথক করার জন্য আমরা কি করব? কমা বসাবো। যেমন ইয়েস হি উইল কাম হিয়ার, হি উইল কাম হিয়ার, হ্যাঁ সে এখানে আসবে। তাহলে এটাকে আলাদা করার জন্য আমরা কি করব? ইয়েস এর ব্যবহার করব। নো হি উইল নট গো দেয়ার, না সে সেখানে যাবে না। তাহলে এখানে নোটাকে আলাদা করার জন্য আমরা কি করব? কমার ব্যবহার করব। তারপরে এসেছে আমরা সেমিকোলন। তোমরা কিন্তু সেমিকোলন, এই যে আমরা বলতেছি যে ফুল স্টপটা কেমন, কমাটা কেমন, সেমিকোলনটা কেমন, চিহ্নগুলো কিন্তু খেয়াল রাখবা। কমার উপর একটা ফুটা আছে, মানে ওই যে ফুল স্টপটা আছে, এগুলো কিন্তু মানে সেমিকোলন লিখতে গিয়ে কিন্তু উল্টাপাল্টা লেখা যাবে না, কোনটা কোলন কোনটা সেমিকোলন সেগুলো কিন্তু মনে রাখতে হবে। আবার এখানে বলছে কি কোঅর্ডিনেটিং কনজাংশন সমূহে যখন কনজাংশন বাদ দেওয়া হয়, কোঅর্ডিনেটিং কনজাংশন আমরা কনজাংশনের আলোচনায় কিন্তু এটা পড়িয়েছি, সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং এগুলো কিন্তু পড়িয়েছি। তাহলে কোঅর্ডিনেটিং কনজাংশন সমূহে যখন কনজাংশন বাদ দেওয়া হয়, যেমন উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, উই প্লেড ফুটবল, এখানে কিন্তু আমরা কনজাংশনের ব্যবহার করতে পারতাম, যেহেতু করি নাই, সে হয় নাই। উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, তারপরে এখানে আমরা কি বসালাম? সেমিকোলন বসিয়েছি, উই প্লে ফুটবল। তারপরে দেখো ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইড উই ফল, ডিভাইডেড উই ফল। তাহলে এখানে আমরা এটাকে কনজাংশন ব্যবহার, যদি সাবঅর্ডিনেট কনজাংশনের ব্যবহারটা করি নাই, সেহেতু এখানে এগুলো বাদ দেওয়ার জন্য আমরা কি করেছি? সেমিকোলনের ব্যবহার করেছি। তারপরে দেখি আমরা কোলন আসি। দেখো আগেটা ছিল সেমিকোলন, এবারটা হলো কোলন। কোলনের মার্কটা কেমন একটু দেখে রাখবো সবাই।
অ্যাজ ফলোজ, দ্য ফলোয়িং, দাস প্রভৃতি শব্দ দ্বারা কোনো তালিকা তৈরি করা হলে তার পূর্বে কোলন বসে। যেমন হিজ ভার্চুয়াস আর অ্যাজ ফলোজ, সিনসিয়ারিটি, পাংচুয়ালিটি অ্যান্ড ট্রুথফুলনেস। তার মানে আমরা কোনো কিছু লিস্ট করলে, বাজারে লিস্ট করি না অনেক সময়, তো বাজারে লিস্ট করার সময় কিন্তু যে এইগুলা বাজার থেকে আনতে হবে, কোলন দিয়ে কোনগুলো লিখি আমরা, ঠিক আছে? তাহলে এইগুলা দেখো, হিজ ভার্চুয়াস অ্যাজ ফলোজ, তাহলে কি কি আছে? সিনসিয়ারিটি, পাংচুয়ালিটি অ্যান্ড ট্রুথফুলনেস। এটাকে আমরা তালিকা করার পূর্বে আমরা কি ইউজ করব? কোলনটা ইউজ করব। পূর্ববর্তী কোনো সেন্টেন্সের বিষয়ে কোনো উদাহরণ বা ব্যাখ্যার পূর্বে, পূর্ববর্তী কোনো সেন্টেন্সের বিষয়ে কোনো উদাহরণ বা ব্যাখ্যার পূর্বে। এখানে বলছে কি, দেয়ার আর টু কাইন্ডস অফ নেরেশন, এটা হবে ওয়ান, একটা হলো ডিরেক্ট, এটা হবে টু ইনডিরেক্ট, ঠিক আছে? এটা ওয়ান, এটা হলো টু। তাহলে আমরা কি বললাম এখানে? কোনো বিষয়ে উদাহরণ বা ব্যাখ্যার পূর্বে। যেমন এখানে ন্যারেশন দুই প্রকার, একটা হলো ডিরেক্ট, একটা হলো ইনডিরেক্ট। তাহলে এখানে আমরা যদি দেখি, এটা হবে ওয়ান, এখানে ওয়ান হবে, আবার এখানে টু হবে, ডিরেক্ট এবং ইনডিরেক্ট। ওকে, তাহলে আমরা পরবর্তীতে যাই। নোট অফ ইন্টারোগেশন, এটা কিন্তু তোমরা জানো, এটা একটা মেয়েদের কান। কেমনে বুঝলা? এই যে দেখো কানটা আছে, পরে একটা দুল পরা আছে, ঠিক আছে? এই মেয়েদের একটা কান। তো এই মেয়েদের কানটা দেখলে বুঝবে এটা কি ইন্টারোগেশন বা ইন্টারোগেটিভ প্রশ্নের শেষে এটা আমরা বসিয়ে থাকি। যেমন সরাসরি প্রশ্ন করলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে সাধারণত আমরা কি বসাই? এই কানটা বসাই, মেয়েদের কানটা বসাই। হু আর ইউ, এখানে আমরা ইন্টারোগেশন মার্কটা বসিয়েছি। হ্যাভ ইউ ডান দ্য ওয়ার্ক, এখানে আমরা ইন্টারোগেশন মার্কটা বসিয়েছি। এটা কিন্তু খুব সহজ। তারপরে নোট অফ এক্সক্লেমেশন। এবার আসি, এটা কি? আগে বললাম মেয়েদের কান, এটা হলো দাড়ির নিচে মুছ। আমরা যেমন দাড়ি দিতাম, দাড়িটা কিভাবে দিতাম? এই এক টান দিই দাড়ি, ঠিক আছে? দাড়ির নিচে কি থাকে? মুছ থাকে। দাড়ির নিচে মুছ থাকে, আসলে মুছের নিচে দাড়ি থাকে, কিন্তু এটা একটু উল্টা। যাই হোক, দাড়ির নিচে মুছ মানে এক্সক্লেমেশন, দাড়ির নিচে একটা ফোঁটা আছে এখানে। তো এটাই আর কি এক্সক্লেমেশন মার্কটা। এটাও দেখবো যে এই মার্কটা যে সেন্টেন্সে থাকবে সেটা আমরা বুঝতে পারবো, সরাসরি বুঝতে পারবো যে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। যা অর্থাৎ এখানে বলছে যে ইন্টারজেকশন অর্থাৎ আবেগসূচক অব্যয় এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে নোট অফ এক্সক্লেমেশন মার্কস বসেন। অ্যালাস দ্য ম্যান ইজ নো মোর, ঠিক আছে? তো মানুষটি মারা গেছে বা নাই আর দুনিয়াতে, এটা আমরা প্রকাশ করার জন্য অ্যালাস হাই, ঠিক আছে? তখন এটা আমরা কি ইউজ করলাম? একটা এক্সক্লেমেশন মার্ক। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এখানেও এটা এই যে এই মার্কটা দেখে বলতে পারতেছো না এখন এটা কোন সেন্টেন্স? অবশ্যই এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তারপর ইফ আই ওয়ার এ বার্ড, আমি যদি পাখি হতাম, তাহলে এটা কি? এখানে কি হয়েছে? একটা এক্সক্লেমেশন মার্ক হচ্ছে। অর্থাৎ কি? আবেগসূচক, আকস্মিক কোনো বিষয় প্রকাশ পেলে বা ওই এক্সক্লেমেটরি সেন্টেন্সের পরে আমরা এই মার্কটা ব্যবহার করব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবো, সুস্থ থাকবো। আগামী ক্লাসে আবার দেখা হবে। আর আমাদের নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন চেপে দিবে। আর আমাদের গ্রুপে যুক্ত হতে পারো, লার্ন ডিজিটালি, সেখানে যুক্ত হয়ে আমাদের সকল আপডেট তোমরা পেতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।